আসসালামু আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা আজকে যে বিষয়টি পড়ব নবম দশম শ্রেণীর জন্য বা এবার এসএসসি সার্টিফিকেট পরীক্ষায় যারা অংশগ্রহণ করব তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো। স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, তাহলে বোঝা যাচ্ছে যে 1971 সালকে নিয়ে এই কবিতাটি লেখা। এই কবিতাটি কে লিখেছে? এই কবিতাটি নির্মলেন্দু গুল লিখেছে। কে লিখেছে? নির্মলেন্দু গুল লিখেছেন। তাহলে নির্মলেন্দু গুণ সম্পর্কে আমরা একটু পড়ি যে নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলা, তাহলে বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? নেত্রকোনা জেলায়। কত সালে? 1945 সালে। কাশবন গ্রামে, কোন গ্রামে জন্মগ্রহণ করেন? কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী এবং মাতার নাম হচ্ছে বিনাপানি গুণ। নির্মলেন্দু গুণ 1962 সালে সিকেপি ইনস্টিটিউশন বারোহাট্টা থেকে মাধ্যমিক মানে এসএসসি এবং 1964 সালে নেত্রকোনা জেলা থেকে উচ্চ মাধ্যমিক, 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মানে সম্মান শ্রেণী পাশ করেন। 60-এর দশকের সূচনা থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি কবিতা ও গদ্য ছন্দে সৃজনশীল হলেও কবি হিসাবে খ্যাত। তিনি মূলত কবি নামেই পরিচিত, কবি হিসাবে খ্যাত। তার কবিতায় প্রতিবাদী চেতনা। তাহলে নির্মলেন্দু গুণের কবিতায় কোন বিষয়টি ফুটে উঠেছে? বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3। প্রতিবাদী চেতনা সমকালীন সামাজিক ও রাজনৈতিক জীবনের ছবি, যেমন প্রখর কবিতা নির্মাণ, শিল্প সৌন্দর্য তেমনি তিনি সজাগ। নির্মলেন্দু গুণ পেশার সাংবাদিক। আমরা আরেকটি তথ্য পাইলাম, পেশাগত জীবনে বা কর্মজীবনে নির্মলেন্দু গুণ কি ছিলেন? নির্মলেন্দু গুণ ছিলেন সাংবাদিক। কাব্য সাহিত্য অবদানের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পদক, কবি হাসান হাফিজুর রহমানের স্মৃতি স্বর্ণ পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রেমাংশু রক্ত চাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলার মাটি বলছে, বাংলার মাটি, বাংলার জল, চাষাভূষার কাব্য, 50 সহস্র বর্ষ। ছোট গল্প হচ্ছে আপন দলের মানুষ, ছোটদের জন্য বা শিশুদের জন্য লেখা উপন্যাসের হচ্ছে কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। আমরা এই কবি এখনো আমাদের মাঝে বেঁচে আছে, এখনো আমাদেরকে সাহিত্য চর্চার মধ্য দিয়ে দেশে সেবা করে যাচ্ছেন। আমরা এই কবির জন্য দোয়া রাখি, আল্লাহ যেন আরো তাকে নেক হায়াত দেখ, আমাদের মাঝে এখনো তিনি বেঁচে আছেন। তাহলে এই কবিতাটি লেখক পরিচিতি থেকে অনেক তথ্য পেয়েছি। এবার কবিতাটিতে আসি। কবিতাটি পড়ার পর আমরা বুঝতে পারবো যে কি লিখেছে। তার আগে আমি ছোট্ট করে বলি যে 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধের ডাক যে বঙ্গবন্ধু দিয়েছেন, সেই নিউজটা, সেই তথ্যটা এখানে কবি তুলে ধরেছেন যে 1971 সালে স্বাধীনতার আহ্বানটি কে, কখন, কোথায়, কিভাবে, কতটুকু জানার দায়িত্ব ছিল এবং বঙ্গবন্ধু দেশের জন্য কতটুকু অবদান ছিল, সেই কথাগুলো এই কবিতাটিতে কবি তুলে ধরেছেন। একটি কবিতা লেখা হবে, তাহলে কয়টি কবিতা? একটি কবিতা 7ই মার্চকে নিয়ে। কাকে নিয়ে? 7ই মার্চকে নিয়ে লেখা হবে। তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ, কতগুলো? লক্ষ লক্ষ উন্মাদ মানে পাগল, লক্ষ লক্ষ স্বাধীনতা প্রিয় মানুষ। কারা? লক্ষ লক্ষ স্বাধীনতা প্রিয় মানুষ উন্মাদের মতো মানে পাগলের মতো অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। তাহলে তারা কি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে? শ্রোতা মানে তারা শ্রবণ করবে কার কথাগুলো? বঙ্গবন্ধুর কথাগুলো। বলছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকত। তাহলে লক্ষ লক্ষ শ্রোতা কোথায় বসে আছে? জনসমুদ্রের উদ্যান সৈকতে। উদ্যান মানে হচ্ছে মাঠ।
তাহলে সমুদ্র মানে সাগর। তাহলে সাগরে যেমন শুধু জলরাশি আর জলরাশি, এই রেসকোর্স ময়দানটি হয়েছে শুধু জনগণ আর জনগণ আর জনগণ। এ কারণে বলছে লক্ষ লক্ষ উন্মাদ। তাহলে উন্মাদ মানে হচ্ছে পাগল, লক্ষ লক্ষ পাগল, বা বাংলার পাগল বলতে এখানে স্বাধীনতার পাগল, লক্ষ লক্ষ বিদ্রোহী শ্রোতা ভোর থেকে, কখন থেকে? ভোর থেকে কোথায় বসে আছেন? জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? কবি বলতে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে কি বলেছে? রাজনৈতিক কবি বলেছে। আমরা তার তথ্যটুকু পাবো। আপাতত এখানে মনে রাখি যে কবি, কখন আসবে কবি? কবিকে বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধুর কথাগুলো শোনার জন্য লক্ষ লক্ষ শ্রোতা কোথায় বসে আছে? জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন থেকে বসে আছে? ভোর থেকে বসে আছে। বলছি এই শিশু পার্ক সেদিন ছিল না। তাহলে এই শিশু পার্ক বলতে কোন শিশু পার্ক? এই বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। তাহলে রেসকোর্স ময়দানটি এখন শিশু পার্কে সমবেত করা হয়েছে। তাহলে এখন শিশু পার্ক, সেদিন ছিল রেসকোর্স ময়দান। এটার বর্তমান নাম হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। তাহলে রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যান বা মাঠ। বলছি এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান, উদ্যান মানে মাঠ, সেদিন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। সেদিন বলতে কোন দিন? 7ই মার্চের কথা বলছে। তাহলে কেমন ছিল শিশু পার্ক? এই বর্তমান যে শিশু পার্ক, সেই দিন কেমন ছিল? ব্রেঞ্চে মানে বসার জায়গা, বৃক্ষে মানে গাছপালায়, ফুলের বাগানে মানে ফুলের বাগান করানো হয়েছে, ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয়খানি। তাহলে এটা এখন বাংলার হৃদয় তথা ঢাকার হৃদয়। কোনটি? রেসকোর্স ময়দান। কেন? এখান থেকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আহ্বান বা ডাক দিয়েছেন। এই কারণে এটাকে আমরা হৃদয়ের মাঠ বলি। বলছে জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাহলে কালো হাত কারা? কালো হাত বলতে রাজাকার, আলবদর, আল শামস। কালো হাত বলতে কবি কাদেরকে বুঝাচ্ছেন? রাজাকার, আলবদর, আল শামস। তারা কি করেছে? এই বাংলার খেয়ে বাংলার বুকে ঘুমায়, তারা বাংলার স্বাধীনতার বিরোধিতা করেছে। কবি তাদেরকে কালো হাত বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, বাঙালি হয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। বলছে তাই কবিহীন এই বিমুখ প্রান্ত রাজ, কবির বিরুদ্ধে কবি। তাহলে যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করে, কবি বলতেছে আমি তার পক্ষে। তাহলে কবির বিরুদ্ধে, যারা স্বাধীনতার পক্ষে ছিলেন না, কবি বলতেছে আমি স্বাধীনতার পক্ষে। এরপর বলছে মাঠের বিরুদ্ধে মাঠ। তাহলে এই মাঠ বলতে কোন মাঠটিকে বোঝাচ্ছে? রেসকোর্স ময়দানকে বোঝাচ্ছে বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানকে বোঝাচ্ছে। বিকেলের বিরুদ্ধে বিকেল। তাহলে বিকেল কেন বলছে? যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বিকেলে দিয়েছিল। এরপর উদ্যানের বিরুদ্ধে উদ্যান, অর্থাৎ মাঠের বিরুদ্ধে মাঠ এবং মার্চের বিরুদ্ধে মার্চ। মার্চ বলতে বঙ্গবন্ধু মার্চ মাসে 7ই মার্চে স্বাধীনতার ভাষণটি দিয়েছে। এ কারণে যারা মার্চ মাস বিরোধী, কবি তাদের পক্ষে, অর্থাৎ বিরোধী তো নয়, তিনি স্বাধীনতা চাচ্ছেন। হে অনাগত শিশু, অর্থাৎ যারা এই স্বাধীনতার সময় 7ই মার্চের ভাষণ বা স্বাধীনতাকে আমরা স্বচক্ষে দেখি নাই, এজন্য আমাদের এই গল্প শোনার জন্য হে অনাগত শিশু আগামী দিনের কবি। তাহলে কবির প্রত্যাশা কি ছিল? বাংলাদেশের সকল জনগণ একদিন কবিতা প্রিয় হবে। এ কারণে অনাগত শিশুকে কবি কি বলে সম্বোধন করেছেন? অনাগত শিশুকে কবি আগামী দিনের কবি বলে অভিহিত করেছেন বা সম্বোধন করেছেন। বলছে শিশু পার্কে রঙিন দোলনা। দোলনা মানে তো আমরা জানি যেখানে আমরা নাচানাচি করি, খেলাধুলা করি। দোলনা, দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমরা যখন অনাগত শিশু, অর্থাৎ আমরা স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা এগুলো জানতে পারবো যে বঙ্গবন্ধু কোথা থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমি তোমাদের কথা, আমি বলতে কে? আমি বলতে কবি, আমি বলতে তোমাদের, তোমাদের বলতে কাদের? তোমাদের বলতে পাঠকদের বা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে। তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। তাহলে কাদের কথা ভেবে কবি শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখেছে? এই পাঠকদের উদ্দেশ্যে বা আগামী দিনের কবি হবে যারা, তারা কবিতা লিখতে শিখবে, তারা স্বাধীনতা প্রিয় হবে, তারা বঙ্গবন্ধুর আদর্শকে কিভাবে সমুন্নত রাখবে ইত্যাদি কারণেই কবি এই কবিতাটি লিখেছেন। বলছে এই উদ্যান, বলছে সেদিন এই উদ্যান মানে মাঠের রূপ ছিল ভিন্নতর। ভিন্ন মানে আলাদা রকম ছিল। বর্তমান যে আমরা সুন্দর করে সাজুগুজু করে এই পার্ক দিয়ে দোলনা দিয়ে আমরা রেখেছি, এটা সেদিন ছিল না, অরক্ষিত অবস্থায় ছিল। পাক হানাদার বাহিনী মোটেও বা পাকিস্তান বাহিনী এটার পরিচর্যা করেননি। না পার্ক না ফুলের বাগানে সবকিছুই ছিল না, শুধু একখণ্ড আধখণ্ড, বলছে একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, অর্থাৎ এটা পরিত্যক্তহীনের মতো থাকতো, এটার কোনো পরিচর্যা নেওয়া হয়নি। বলছে শুধু মাঠে ছিল দুর্বা দলে ঢাকা। দুর্বা ঘাস, এই দুর্বা ঘাস আমাদের যে বাংলার মাটিতে মাঠে ঘাটে ঘাস পাওয়া যায়, এই ঘাসের দিয়ে সাধারণ একটি মাঠ ছিল, সবুজে সবুজময়। তাহলে 7ই মার্চের ভাষণ দিয়েছেন, মাঠটি কেমন ছিল? সবুজ বাংলা, সবুজ ছিল। বলছে আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছে এই ধুধু মাঠের সবুজে। তাহলে আমরা এই সবুজেই পেয়েছি, এই ধুধু মাঠটি আমরা এখনো সবুজময় করে রেখেছি। কপালে কবজিতে লাল শালু বেঁধে, তাহলে আমাদের স্বাধীনতার পতাকাটি কেমন? তাহলে লাল সবুজের দেশ। তাহলে লাল সবুজ বলতে কাকে বোঝাচ্ছে? আমাদের স্বাধীনতার সময় আমরা যে কপালে সুন্দর করে হাতে এখানে বাঁধে দিয়ে যাই, এগুলাই বলছে যে কপালে কবজিতে লাল শালু বেঁধে। লাল শালু মানে হচ্ছে আমাদের লাল সবুজের পতাকা বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। তাহলে 7ই মার্চের কথাগুলো বা বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য কারা এসেছিল? বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য কারখানা থেকে লোহার শ্রমিক, যারা লোহা দিয়ে কাজ করে লোহার মতো শক্ত হয়েছে, যারা আপোষহীন, যারা বা পাকিস্তানের শাসন মেনে নেননি। এ কারণে লোহার শ্রমিক কোথা থেকে এসেছিল? কারখানা থেকে। আমরা তথ্যটা পাচ্ছি যে এগুলোকে কি বলবো, আমি প্রতিদিনই বলি, আজকেও বলতেছি যে আন্ডারলাইন করব প্রশ্নটাকে, উত্তরটাকে গোল দাগ দিব। কি প্রশ্ন হলো? প্রশ্নটা হলো লোহার শ্রমিক কোথায় থেকে এসেছিল? কারখানা থেকে। বা কারখানা থেকে কারা এসেছিল? লোহার শ্রমিক এসেছিল। নাঙ্গল জোয়াল কাঁধে বেঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। তাহলে ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক কি নিয়ে এসেছিল? নাঙ্গল জোয়াল নিয়ে। যে বাংলার ঐতিহ্য, বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, চাষাবাদে বাঙালি। বাঙালিরা কোনো কাজেই কোনো দিয়েই কোনো কিছুর জন্যই অন্যের কাছে হাত পাতে না। হাতের মুঠোয় মৃত্যু। তাহলে যারে সব বাঙালি জানে যে 7ই মার্চে গেলে ক্ষতি হবে, কারণ পাক হানাদার বাহিনী এখানে এই সমাবেশ মিটিং মিছিল করতে দিবে না। এ কারণে তারা নিশ্চিত মৃত্যু জেনেও বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছে। এ কারণে বলছে হাতের মুঠোয় মৃত্যু। তাহলে হাতের মুঠোয় মৃত্যু কাদের ছিল? কৃষকদের ছিল। চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত। আমরা জানি আমাদের সমাজের শ্রেণী বিভাগ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, বিশেষ করে মধ্যবিত্তদের সংখ্যাই বেশি ছিল। এমনকি নিম্নবিত্ত কারা? করুণ কেরানিরা, তারাও এসেছে। করুণ কেরানি কারা? যারা নিম্ন আয়ে, স্বল্প আয়ে জীবিকা নির্বাহ করে, কবি তাদেরকে করুণ কেরানি বলছে। স্বল্প আয়ের বা স্বল্প বেতনের মানুষ। নারী এসেছে, পুরুষ এসেছে, এবং কি বৃদ্ধরাও এসেছে ভবঘুরে, যারা বেকার। ভবঘুরে শব্দের অর্থ বেকার। তাহলে আমরা একটা বহুপদী প্রশ্ন পাচ্ছি যে 7ই মার্চের ভাষণ শোনার জন্য বা শ্রবণের জন্য বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শোনার জন্য কোন কোন শ্রেণীর লোক এসেছিল? ভবঘুরে এসেছিল, নারী এসেছিল, বৃদ্ধ এসেছিল, কারখানা থেকে লোহা শ্রমিক এসেছিল, মাঠ থেকে কৃষক এসেছিল। তাহলে সবগুলো তথ্যই আমরা সবগুলো তথ্যই জানতে পারলাম। এরপর বলছে আর তোমাদের মতো শিশু, অর্থাৎ যারা অনাগত শিশু ছিল, 7ই মার্চের ভাষণ দেখেনি, অনাগত শিশু পাতাকুড়ুনির দল বেঁধে। তাহলে পাতাকুড়ুনির দল বলতে টকাই। তাহলে পাতাকুড়াই কারা? তারা টকাই বলছে। এরাও এসেছে। একটি কবিতা পড়া হবে। কবিতাটি কে পড়বে? বঙ্গবন্ধু। তার জন্য কি বেকুল প্রতীক্ষার মানুষ, অপেক্ষায় মানুষেরা। মানুষ কখন আসবে কবি, কখন আসবে কবি। কবি বলতে বঙ্গবন্ধু। 100 বছর বলছে, 100 বছরে 100 সংগ্রাম শেষে। তাহলে আমরা
প্রায় 200 বছর পরাধীন ছিলাম। পাকিস্তানের কাছে ছিলাম প্রায় 24 বছর এবং ব্রিটিশদের কাছে প্রায় 187 বছর বা 185 বছর, এইরকম আমরা ব্রিটিশদের কাছে কি ছিলাম, পরাধীন ছিলাম। তাহলে প্রায় 200 বছর, এই কারণে বলছে 100 বছর আমরা পরাধীন ছিলাম, স্বাধীন হতে যাচ্ছি। বলছে 100 সংগ্রাম শেষে, মানে আমরা 100 বছর পরাধীন ছিলাম 100 সংগ্রামের মধ্য দিয়ে। তাহলে আমরা কত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি? 100 সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি। এরপর বলছে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে। তাহলে বঙ্গবন্ধু কার মতো এসেছিলেন? রবীন্দ্রনাথের মতো। আসলে রবীন্দ্রনাথ কত বড় মানুষ? রবীন্দ্রনাথ হচ্ছে অবিভক্ত বাংলার জমিদার। কলকাতা এবং বাংলাদেশ অবিভক্ত বাংলা, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার জমিদার ছিলেন। শুধু এটা নয়, তিনি বিশ্বকবি ছিলেন, যার কারণে বঙ্গবন্ধুকে কার সঙ্গে কবি তুলনা করেছে? বিশ্বকবি রবীন্দ্রনাথের সাথে তুলনা করেছে, রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে। তাহলে বঙ্গবন্ধুকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? রবীন্দ্রনাথের সাথে তুলনা করেছেন। অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। জনতার মঞ্চ মানে যেখানে জনগণ 7ই মার্চের ভাষণ শোনার জন্য বা রেসকোর্স ময়দানে এসে দাঁড়ালেন। কোন প্রান্তে? আমরা জানবো আজকে আরেকটি নতুন তথ্য, যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা রেসকোর্স ময়দানের উত্তর প্রান্তে দাঁড়িয়ে দিয়েছিলেন। কোন প্রান্তে? উত্তর প্রান্তে দাঁড়িয়েছিলেন। কখন আসবে কবি? আসলে বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, নিউজউইক পত্রিকা, কোন পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেয়? নিউজউইক পত্রিকা। নিউজউইক পত্রিকাটি কোন দেশের পত্রিকা? মার্কিন যুক্তরাষ্ট্রের কবি পত্রিকা। বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে কত সালে? 1971 সালে 5ই এপ্রিল। বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছে কত সালে? 1971 সালে 5ই এপ্রিল। কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন পত্রিকার মধ্য দিয়ে? নিউজ উইক পত্রিকার মধ্য দিয়ে। তাহলে আমরা অবশ্যই এই তথ্যগুলো না জানলেই নয়, এই তথ্যগুলো না জানলে আমাদের স্বাধীনতা আমরা কিভাবে পেয়েছি আমরা জানতে পারবো না। এরপর অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরি, তরি মানে হচ্ছে নৌকা, যেহেতু এটা রেসকোর্স ময়দানকে জনসমুদ্রের উদ্যান সৈকত বলছে, এ কারণে বলছেন তরিতে উঠিল জল, সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঘোষণা করলো। হৃদয়ে লাগিল দোলা, হৃদয় মানে মন, অন্তর, আত্মা, এগুলোকে হৃদয় বলে। হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, অর্থাৎ জোয়ার মানে পানি ফুলে ওঠা। এরপর বলছে সকল দুয়ার খোলা, সবাই সব পাশ দিয়ে আসতেছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কে তা রোধে তাহার, কে রোধে, রোধে মানে কে বাধা দেওয়ার আছে বঙ্গবন্ধুকে, কে রোধে তাহার বজ্র বাণী, বজ্র মানে মেঘের গর্জন। তাহলে বঙ্গবন্ধুর কথাগুলো কার সাথে তুলনা, কার সাথে তুলনা করা হয়েছে? যে মেঘের গর্জনের সাথে বা মেঘের ঘর্ষণের সাথে তুলনা করা হয়েছে। বজ্র কণ্ঠ বাণী, বাণী মানে কথা, বজ্র মানে মেঘের গর্জন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, তাহলে গণসূর্যের মঞ্চ শব্দের অর্থ জনতার মঞ্চকে গণসূর্যের মঞ্চ বলে। কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এই কবিতাখানি বঙ্গবন্ধুর কোন দুটি লাইনকে বলছে? যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তাহলে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। তাহলে এই কবিতাটির নির্যাস, এই কবিতাটির মূল কথা, এই কবিতাটির মূল আলোচনা হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তাহলে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু কোথায় দিয়েছে? রেসকোর্স ময়দানে। কত সালে? 1971 সালে 7ই মার্চে। কোথা থেকে? রেসকোর্স ময়দান থেকে। কতগুলো জনগণকে নিয়ে? লক্ষ লক্ষ জনগণকে নিয়ে। কোন কোন শ্রেণীর? সকল শ্রেণীর বলবো, সকল শ্রেণী। সকল শ্রেণী যদি বলে যে স্পেশালিস্ট কোনটি, তাহলে বলবো ভবঘুরে, পাতাকুরুনির দল, এমনকি করুণ প্রাণী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, লোহার শ্রমিক, আর কি বলছে? নাঙ্গল জোঙাল নিয়ে মাঠের কৃষক। তাহলে 1971 সালে 7ই মার্চের ভাষণে
সবাইয়ের অবদান ছিল, এই কথাটিও আমরা স্বীকার করব যে সকল বাঙালিকে নিয়েই বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়েছে। তাহলে আমরা কবিতাটি বুঝে গেছি। এখন থেকে আমরা কি করব, যদি কোনোটা বুঝতে না পারি তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিব, আমরা তো আছি তোমাদের পাশে। তাহলে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।